ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের পোয়েম এবং থিম অব দ্য পোয়েম নিয়ে ধারাবাহিক আলোচনায় আজ রয়েছে ইউনিট 5-এর লেসন 1। এই লেসনে রয়েছে বিউটি নিয়ে দুটি কবিতা। একটি হলো লর্ড বাইরনের লেখা শি ওয়াকস ইন বিউটি, আর আরেকটি হলো এমিলি ডিকিনসনের লেখা আই ডাইড ফর বিউটি। আজ রয়েছে লর্ড বাইরনের বিখ্যাত ও রোমান্টিক কবিতা শি ওয়াকস ইন বিউটি নিয়ে আলোচনা। বরাবরের মতো আলোচনার শেষে রয়েছে এই পোয়েমের থিম। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেজ ডিসকাশন। আলোচনায় যাবার পূর্বে বলে রাখি, না, আজ সাবস্ক্রাইব করো এ কথা বলবো না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতিটি ভিডিও তৈরির পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করে তোমাদের ভালোবাসা আর সাপোর্ট, যেটি পাওয়া যায় তোমাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রিপশন থেকে। অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেয়েছি, যা আসলে ভালো লাগার মতো। আশা করছি তোমাদের ভালোবাসা সব সময় অব্যাহত থাকবে। শি ওয়াকস ইন বিউটি এর আক্ষরিক অর্থ সে সৌন্দর্যের মাঝে হাঁটে। এই আক্ষরিক অর্থ দিয়ে এই লাইনের অর্থ বোঝা যাবে না। এই অর্থ বুঝতে প্রয়োজন কবিতার প্রেক্ষাপট আর অন্তর্নিহিত তাৎপর্য। লিটারারি ক্রিটিক্স বা সাহিত্য সমালোচকদের কাছে কবিতার এই লাইনটি ফুল অফ মিস্ট্রি, কনফিউশন অ্যান্ড কিউরিসিটি, রহস্য, দ্বিধাদ্বন্দ্ব আর কৌতূহলে ভরপুর। এর কারণ হলো এর অস্পষ্ট তথ্য, যা অনেক প্রশ্নের জন্ম দেয়। যেমন কবিতায় শি দিয়ে কাকে বোঝানো হয়েছে, সে সৌন্দর্যের মাঝে হাঁটে এর অর্থ কী, হাঁটার সাথে তার সৌন্দর্যের কী সম্পর্ক ইত্যাদি। আর এইসব কারণেই এই লাইনটি এত কৌতূহলপূর্ণ। আমরা এই ভিডিওতে সবগুলো প্রশ্নের উত্তর খোঁজার প্রচেষ্টা করব। প্রথমত, শি শব্দ দিয়ে কাকে বোঝানো হয়েছে? কেউ কেউ বলছেন শি শব্দ দিয়ে কবির প্রেমিকাকে বোঝানো হয়েছে। কবিতার ভালোবাসার মানুষের সৌন্দর্য কবিতায় ফুটিয়ে তুলেছেন। আবার কেউ বলছেন না, শি শব্দ দিয়ে কবির প্রেমিকা নয়, কবির দেখা অন্য এক মহিলাকে বোঝানো হয়েছে। কবিতার কোথাও এ কথার ইঙ্গিত নেই যে কবির সাথে সেই মহিলার কোনো সম্পর্ক রয়েছে। কবিতার প্রেক্ষাপট নিয়ে উইকিপিডিয়ায় একটা বর্ণনা পাওয়া যায়। বর্ণনাটি রয়েছে এভাবে: বলা হয়ে থাকে যে এই কবিতা লিখতে বাইরনের জীবনের একটি ঘটনা তাকে অনুপ্রাণিত করেছিল। 1814 সালের 11 জুন বাইরন লন্ডনে একটি পার্টিতে অংশগ্রহণ করেছিলেন। অতিথিদের মাঝে একজন মহিলা ছিলেন যার নাম মিসেস বিট্রিক্স উইলমট, যে ছিল বাইরনের আপন কাজিন স্যার রবার্ট উইলমটের স্ত্রী। তার অদ্ভুত সৌন্দর্য দেখে বাইরন তার উপর চরমভাবে ক্রাশ খেয়েছিলেন এবং পরের দিন সকালেই তিনি এই কবিতা লিখেন। যদিও অন্যের স্ত্রীর উপর ক্রাশ খাওয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ঠিক নয়, তথাপি সাহিত্যিকদের কাছে সাহিত্যটাই তাদের ধর্ম, আর এগুলো তাদের কাছে অতি সাধারণ ঘটনা। সুতরাং উইকিপিডিয়ার বর্ণনা থেকে এটা জানা গেল যে কবি এই কবিতা তার প্রেমিকাকে উদ্দেশ্য করে লিখেননি। আরও জানা গেল কবি কার অনুপ্রেরণায় এই কবিতা লিখেছেন এবং কার সৌন্দর্যের কথা এই কবিতায় ব্যক্ত করা হয়েছে। দ্বিতীয়ত, শি ওয়াকস ইন বিউটি এই রহস্যময় লাইনটিকে লিটারারি ক্রিটিক্স ও স্কলাররা এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছেন। এখানে সবগুলো মতামত উল্লেখ করা সম্ভব নয়। সর্বাধিক গ্রহণযোগ্য মতামতটির আলোকে কবিতাটি বিশ্লেষণ করা হয়েছে। বাকি মতামতগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। কবিতার প্রেক্ষাপট থেকে আমরা জানতে পারি যে পার্টিতে দেখা সেই মহিলা ছিল অনেক সুন্দরী, যে সৌন্দর্য দেখে কবি মুগ্ধ হয়েছিলেন। সুন্দর মানুষকে যে কোনো স্থানেই সুন্দর দেখায়। তার উপর সেই মহিলা পার্টিতে ছিলেন, আর পার্টির পরিবেশ সাধারণত বিউটিফুল হয়ে থাকে।
সেই বিউটিফুল লেডি যখন পার্টির বিউটিফুল পরিবেশের মাঝে ছিল, তখন তাকে আরও সুন্দর, অপরূপ ও মনোমুগ্ধকর দেখাচ্ছিল। এই বিষয়টি ইঙ্গিত করেই কবি শুরু করেছেন, শি ওয়াক্স ইন বিউটি, সে সুন্দরের মাঝে হাঁটে, মানে সে দেখতে অপরূপ সুন্দরী। কবিতার প্রেক্ষাপট অনুযায়ী শি ইকুয়াল টু দ্য বিউটিফুল লেডি। ইন বিউটি অর্থ সুন্দরের মাঝে। কেউ যখন কোনো কিছুর মাঝে থাকে তখন সেই বস্তু তাকে ঘিরে থাকে। সে সুন্দরের মাঝে হাঁটে, মানে সৌন্দর্য তাকে ঘিরে রেখেছে, সৌন্দর্যের কেন্দ্রবিন্দুতে রয়েছে সে। একে তো সে অপরূপ সুন্দরী, তার উপর সে রয়েছে সুন্দরের কেন্দ্রবিন্দুতে, সুতরাং বোঝাই যাচ্ছে তাকে অপরূপ সুন্দর লাগছে। এক কথায় শি লুকস ভেরি বিউটিফুল, সে দেখতে অপরূপ সুন্দরী। কোনো কিছুর আধিক্য বোঝানোর জন্য পরোক্ষভাবে বাংলা ভাষাতেও আমরা এভাবে বলে থাকি, যেমন সারা দেশ তাকে চিনে, মানে সে অনেক বিখ্যাত। সে ডানা কাটা পরী, মানে সে খুবই সুন্দর, ইত্যাদি। শি ওয়াক্স ইন বিউটি, সে সুন্দরের মাঝে হাঁটে, মানে সে দেখতে অপরূপ সুন্দরী। তারপর বলা হচ্ছে তার সেই সৌন্দর্যটা কেমন। লাইক দ্য নাইট অফ ক্লাউডলেস ক্লাইমস অ্যান্ড স্টারি স্কাইজ, সেই সৌন্দর্য ওই রাতের মতো, যে রাতে আকাশ থাকে মেঘমুক্ত আর তারা ভরা, অর্থাৎ মেঘমুক্ত আর তারা ভরা রাতের আকাশের সৌন্দর্যের মতো সে সুন্দরী। লাইক শব্দের অর্থ মতো, যা তুলনা করার জন্য ব্যবহার করা হয়েছে। ক্লাউডলেস মানে মেঘমুক্ত, আর ক্লাইম অর্থ ভূখণ্ড বা কোনো এলাকার জলবায়ুকে বোঝায়। ক্লাউডলেস ক্লাইমস বলতে মেঘমুক্ত আবহাওয়া বা পরিবেশকে বোঝানো হয়েছে। আর স্টার থেকে স্টারি, যার অর্থ তারা ভরা বা তারায় পরিপূর্ণ। মেঘমুক্ত আর তারা ভরা রাতের আকাশের সৌন্দর্যের মতো সে সুন্দরী। অ্যান্ড অল দ্যাটস বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট, এবং আধার আর আলোর সর্বোত্তম সংমিশ্রিত সৌন্দর্য মিট ইন হার অ্যাসপেক্ট অ্যান্ড হার আইস, মিলিত হয়েছে তার মুখে আর তার চোখে। ডার্ক অর্থ অন্ধকার, যা রাতের অন্ধকারকে বোঝায়, আর ব্রাইট অর্থ উজ্জ্বল, যা তারকার আলোকে বোঝায়। ব্রাইট শব্দ দিয়ে চাঁদের আলোকে বোঝানো হতে পারে, যদিও বলা হয়নি। মনে রাখতে হবে মেঘমুক্ত তারাভরা আকাশে অবশ্যই চাঁদ থাকবে, তাই ব্রাইট হলো চাঁদ ও তারার উজ্জ্বল আলো। বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট বলতে আধার আর আলোর সংমিশ্রণের সবচেয়ে সুন্দর পর্যায়কে বোঝায়। অধিক অন্ধকার যেমন সুন্দর নয়, আবার অধিক আলো সুন্দর নয়। আধার আর আলো ব্যালেন্স করে কম্বিনেশন করলে যে সৌন্দর্য ফুটে ওঠে, এটাকে বলা হয় বেস্ট অফ ডার্ক অ্যান্ড ব্রাইট। রাতের অন্ধকার আর চাঁদ তারার আলোর সর্বোত্তম সংমিশ্রিত সৌন্দর্য। মিট ইন হার অ্যাসপেক্ট অ্যান্ড হার আইস, মিলিত হয়েছে তার মুখে আর চোখে। মিট শব্দের অর্থ মিলিত হওয়া। অ্যাসপেক্ট এর অর্থ তোমাদের বইতে দেয়া আছে, ফেশিয়াল এক্সপ্রেশন বা মুখের প্রকাশভঙ্গি। কথা বলার সময় মুখে যে সৌন্দর্য ধরা পড়ে, এটিই হলো অ্যাসপেক্ট। এরপর বলা হচ্ছে দ্যাটস মেলোড টু দ্যাট টেন্ডার লাইট। এইভাবে আধার ও আলোর সংমিশ্রিত সৌন্দর্য সুমিষ্ট করেছে চাঁদ ও তারার কোমল আলোকে, হুইচ হ্যাভেন টু গডি ডে ডিনাইজ, যে কোমল সুমিষ্ট আলো ঝকঝকে উজ্জ্বল দিনকেও আকাশ দিতে অস্বীকৃতি জানায়। দ্যাস শব্দের অর্থ এইভাবে। মেলো শব্দের অর্থ সুমিষ্ট করা বা হওয়া বা সুন্দর করে তোলা। টেন্ডার লাইট কোমল আলো। কোমল আলো বলতে চাঁদ আর তারার কোমল আলোকে বোঝানো হয়েছে। হেভেন আকাশ, গডি ডে বা গাডি ডে ঝকঝকে উজ্জ্বল দিন, আর ডিনাই অর্থ অস্বীকৃতি জানানো।
ঝকঝকে উজ্জ্বল দিনকেও আকাশ এমন সুমিষ্ট আলো দিতে চায় না। চাঁদ ও তারার আলো কোমল ও সুমিষ্ট, যা সকলে উপভোগ করে। এই সুমিষ্ট আলো অপরূপ সুন্দরী এই মহিলার চোখে মুখে মিলিত হয়ে সে আলোকে আরও সুমিষ্ট করে তুলেছে। আর এই সুমিষ্ট, কোমল বা উপভোগ্য আলো দিনের বেলায় পাওয়া যায় না, কারণ দিনের বেলা সূর্যের আলো অনেক তেজি হয়, যা রাতের আধার মিশ্রিত আলোর মতো উপভোগ্য নয়। তাই বলা হয়েছে, হুইচ হ্যাভেন টু গড ইটে ডিনাইজ, যে কোমল সুমিষ্ট আলো ঝকঝকে উজ্জ্বল দিনকেও আকাশ দিতে অস্বীকৃতি জানায়। She walks in beauty like the night of cloudless climes and starry skies, and all that's best of dark and bright meet in her aspect and her eyes, thus mellowed to that tender light which heaven to God it denies. সে দেখতে অপরূপ সুন্দরী, সেই সৌন্দর্য ওই রাতের মতো, যে রাতে আকাশ থাকে মেঘমুক্ত আর তারা ভরা, আর আলো আধারের সর্বোত্তম সংমিশ্রিত সৌন্দর্য মিলিত হয়েছে তার মুখের প্রকাশভঙ্গি আর চোখে। এইভাবে আধার ও আলোর সংমিশ্রিত সৌন্দর্য সুমিষ্ট করেছে চাঁদ ও তারার কোমল আলোকে, যে কোমল সুমিষ্ট আলো ঝকঝকে উজ্জ্বল দিনকেও আকাশ দিতে অস্বীকৃতি জানায়। এরপর দ্বিতীয় স্ট্যাঞ্জা শুরু হয়েছে এবং বলা হচ্ছে, তার চোখে মুখে মিশ্রিত আলো এতটাই পারফেক্ট যে যদি ওয়ান শেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস, একটু অন্ধকার বাড়িয়ে দেওয়া হয় বা একটু আলো কমিয়ে দেওয়া হয়, শেড মানে অন্ধকার আর রে অর্থ আলো, এখানকার শেড আর রে উপরে ডার্ক অ্যান্ড ব্রাইটকে বোঝানো হয়েছে। তার সৌন্দর্য এতটাই পারফেক্ট যে যদি একটু অন্ধকার বাড়িয়ে দেওয়া হয় বা একটু আলো কমিয়ে দেওয়া হয়, হ্যাড হাফ ইম্পেয়ার্ড দ্য নেমলেস গ্রেস, তাহলে তার নামহীন অপরূপ সৌন্দর্যের অর্ধেক নষ্ট হয়ে যাবে। ইম্পেয়ার অর্থ নষ্ট করা, নেমলেস মানে নামহীন, গ্রেস শব্দের অর্থ সৌন্দর্য। তার সৌন্দর্য এতই অপরূপ যে এই সৌন্দর্যের কোনো নাম নেই, এই সৌন্দর্যের নাম দেয়া সম্ভব নয়। তাই এই সৌন্দর্যকে নেমলেস গ্রেস বা নামহীন অপরূপ সৌন্দর্য বলা হয়েছে। হুইচ ওয়েভস ইন এভরি রেভেন ট্রেস, সেই নামহীন অপরূপ সৌন্দর্য ঢেউ খেলে যায় তার প্রতিটি কালো চুলে। ওয়েভ অর্থ ঢেউ খেলে যাওয়া, রেভেন অর্থ চিকচিকে কালো, আর ট্রেস অর্থ চুল। চিকচিকে কালো চুলে সেই সৌন্দর্য ঢেউ খেলে যায়। অর সফটলি লাইটেন্স ওভার হার ফেস, অথবা সেই সৌন্দর্য কোমলভাবে আলো দিয়ে যায় তার মুখের উপর। সফটলি মানে হচ্ছে কোমলভাবে, আর লাইটেন শব্দের অর্থ আলো দিয়ে যাওয়া। কোমলভাবে আলো দিয়ে যায় তার মুখের উপর। ওয়ার থটস সিরিনলি সুইট এক্সপ্রেস, যেখানে তার ভাবনাগুলো প্রকাশ করে শান্তভাবে তার মুখ থেকে মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে। থটস অর্থ ভাবনাগুলো, সিরিনলি শব্দের অর্থ শান্তভাবে, সুইট মিষ্টি মিষ্টি কথা, এক্সপ্রেস প্রকাশ করা। মুখের প্রকাশভঙ্গি বলে দিয়ে তার ভিতর কেমন। মনের ভাবনাগুলোর প্রকাশ মাধ্যম হলো মুখ। মানুষ যখন কথা বলে তখন বোঝা যায় তার ভিতর কতটা ভালো বা মন্দ। তাই কবি বলছেন, তার মনের চিন্তাভাবনাগুলো প্রকাশ করে শান্তভাবে মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে। আর এই কথার মাধ্যমেই বোঝা যায় হাউ পিওর, হাউ ডিয়ার দেয়ার ডুয়েলিং প্লেস, কতটা পবিত্র, কত মূল্যবান তার মন। পিওর অর্থ পবিত্র, ডিয়ার অর্থ মূল্যবান। তার মনকে ডিয়ার বলা হয়েছে কারণ মূল্যবান স্থান থেকে মূল্যবান কথা আসে, সেখান থেকে কোনো আজে বাজে বা সস্তা কথা আসে না। ডুয়েলিং প্লেস
থাকার স্থান, ভাবনাগুলোর থাকার স্থান বলতে মনকে বোঝানো হয়েছে, কারণ ভাবনাগুলো থাকে মনের ভিতর। আর এই জন্য কবি বলছেন, হাউ পিওর, হাউ ডিয়ার দেয়ার ডুয়েলিং প্লেস। কত পবিত্র, কত মূল্যবান তার মন। ওয়ান শেড দ্য মোর, ওয়ান রে দ্য লেস, had half impaired the nameless grace, which waves in every raven tress, or softly lightens over her face, where thoughts serenely sweet express. How pure, how dear their dwelling place. তার চোখে মুখে মিশ্রিত আলো এতটাই পারফেক্ট যে যদি একটু অন্ধকার বাড়িয়ে দেওয়া হয় বা একটু আলো কমিয়ে দেওয়া হয়, তাহলে তার নামহীন অপরূপ সৌন্দর্যের অর্ধেকই নষ্ট হয়ে যাবে। সেই নামহীন অপরূপ সৌন্দর্য ঢেউ খেলে যায় তার প্রতিটি কালো চুলে, অথবা সেই সৌন্দর্য কোমলভাবে আলো দিয়ে যায় তার মুখের উপর, যেখানে তার ভাবনাগুলো প্রকাশ করে শান্তভাবে তার মুখ থেকে মিষ্টি মিষ্টি কথার মাধ্যমে। আর এতেই বোঝা যায় কত পবিত্র, কত মূল্যবান তার মন। এর মাধ্যমে দ্বিতীয় স্ট্যাঞ্জার সমাপ্তি। 3 নম্বর স্ট্যাঞ্জাতে প্রথম 3টি লাইন মিলে একটি পরিপূর্ণ অর্থ এবং পরের 3টি লাইন মিলে একটি পরিপূর্ণ অর্থ প্রকাশ করছে। অ্যান্ড অন দ্যাট চিক অ্যান্ড ওভার দ্যাট ব্রাউ, এবং তার গাল আর কপালে। চিক শব্দের অর্থ গাল আর ব্রাউ শব্দের অর্থ কপাল। তার গাল আর কপাল, সো সফট, সো কাম, ইয়েট এলোকুয়েন্ট। যদিও তার সেই গাল আর কপাল অনেক কোমল, অনেক শান্ত, তবু অনেক কিছু বলে দিচ্ছে। সফট মানে হচ্ছে কোমল, আর কাম অর্থ শান্ত, ইয়েট তবুও, এলোকুয়েন্ট বাকপটু, যে ব্যক্তি কথায় খুব পারদর্শী বা অভিব্যক্তিপূর্ণ। তার গাল আর কপাল শান্ত অবস্থায় আছে, কিন্তু তারপরও অনেক কিছু প্রকাশ করছে, বলে দিচ্ছে অনেক না বলা কথা তার সৌন্দর্য আর সুন্দর চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে। তাই বলছে, সো সফট, সো কাম, ইয়েট এলোকুয়েন্ট। তার সেই গাল আর কপাল অনেক কোমল, অনেক শান্ত, তবুও অভিব্যক্তিতে পরিপূর্ণ। The smiles that win, the tints that glow. তার নরম শান্ত গাল আর কপালে মন জয় করা হাসি দৃশ্যমান, আর তার মুখের রক্তিম আভা উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছে। টিন্ট অর্থ মুখের রক্তিম আভা, আর গ্লো শব্দের অর্থ উজ্জ্বলতা ছড়ানো। তার মুখের গাল আর কপাল অনেক নরম আর শান্ত, কিন্তু অভিব্যক্তিতে পরিপূর্ণ। সেই নরম শান্ত গাল আর কপালে রয়েছে এমন হাসি যা সবার মন জয় করে, আর রয়েছে রক্তিম আভা যা উজ্জ্বলতা ছড়িয়ে যায় তার মুখে। একথাই বলা হচ্ছে, দ্য স্মাইলস দ্যাট উইন, দ্য টিন্টস দ্যাট গ্লো। তার নরম শান্ত গাল আর কপালে মন জয় করা হাসি দৃশ্যমান, আর তার মুখের রক্তিম আভা উজ্জ্বলতা ছড়িয়ে দিচ্ছে। বাট টেল অফ ডেইজ ইন গুডনেস স্পেন্ট। কিন্তু এই সব কিছু বলে দে তার অতীতের দিনগুলো কেটেছে ভালো কাজের মাঝে। গুডনেস মানে ভালো কাজ, আর স্পেন্ট মানে অতিবাহিত হয়েছে। মানুষ খারাপ কাজ করলে তার ছাপ তার চেহারায় ফুটে ওঠে। এজন্য আমরা কোনো খারাপ ব্যক্তি সম্পর্কে বলে থাকি, তাকে দেখলেই বোঝা যায় সে অনেক খারাপ। তার মুখের মসৃণ, শান্ত, সুন্দর, ভালো অবস্থা বলে দিচ্ছে তার অতীতের দিনগুলো কেটেছে ভালো কাজের মাঝে। এ মাইন্ড অ্যাট পিস উইথ অল বিলো। আর বলে দিচ্ছে একটি মনের কথা, যে মন সর্বাবস্থায় শান্ত অবস্থায় থাকে। অ্যাট পিস অর্থ শান্তিতে, উইথ অল বিলো অর্থ পুরো মন জুড়ে, অর্থাৎ তার মনের ভিতরে কোনো প্রকার সমস্যার রেখা পর্যন্ত দেখা যায় না, সর্বাবস্থায় শান্ত থাকে। এ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট।
আরও বলে দিচ্ছে একটি হৃদয়ের কথা, যে হৃদয়ের ভালোবাসা নিষ্পাপ। ইনোসেন্ট অর্থ নিষ্পাপ বা পবিত্র। কবি বলছেন এই অপরূপ সুন্দরী মহিলার ভালোবাসা বর্তমান বিশ্বের প্রেমিক প্রেমিকার অপবিত্র ভালোবাসার মতো নয়, যেখানে শারীরিক চাহিদাই মুখ্যম। তার হৃদয়ের ভালোবাসা পুত পবিত্র, পাপ মুক্ত। তাই কবি বলছেন এ হার্ট হুজ লাভ ইজ ইনোসেন্ট। তার হৃদয়ের ভালোবাসা নিষ্পাপ, পুত পবিত্র। অ্যান্ড অন দ্যাট চিক অ্যান্ড over that brow, so soft, so calm, yet eloquent, the smiles that win, the tints that glow, but tell of days in goodness spent, a mind at peace with all below, a heart whose love is innocent. তার মুখের গাল আর কপাল অনেক নরম আর শান্ত, কিন্তু অভিব্যক্তিতে পরিপূর্ণ। সেই নরম শান্ত গাল আর কপালে রয়েছে এমন হাসি যা সবার মন জয় করে, আর রয়েছে রক্তিম আভা যা উজ্জ্বলতা ছড়িয়ে যায় তার মুখে। কিন্তু এসব কিছু বলে দিচ্ছে তার অতীতের দিনগুলো কেটেছে ভালো কাজের মাঝে। বলে দিচ্ছে একটি মনের কথা যে মন সর্বাবস্থায় শান্ত অবস্থায় থাকে। আরও বলে দিচ্ছে একটি হৃদয়ের কথা, যে হৃদয়ের ভালোবাসা নিষ্পাপ। এই ছিল কবিতার আলোচনা। এবার রয়েছে থিম অব দ্য পোয়েম। থিমটি মনোযোগ সহকারে বারবার শুনবে, এতে থিমটি তোমার আয়ত্তে চলে আসবে। গ্লোরিফিকেশন অফ বিউটি ইজ দ্য প্রাইম থিম অফ দ্য পোয়েম। Glorifying a beautiful woman's inner and outer beauty, the poet glorifies all beauty in general. Inside of a beautiful person must also be beautiful, and inner beauty is expressed by the outer activities such as speech, smiles, facial expression, etc. Perfect combination of inner and outer beauty makes a person really beautiful. Glorification of beauty is the prime theme of the poem. সৌন্দর্যের মহিমা বর্ণনা করা হলো এই কবিতার প্রধান থিম। গ্লোরিফাইং এ বিউটিফুল ওমেন্স ইনার অ্যান্ড আউটার বিউটি, দ্য পোয়েট গ্লোরিফাইজ অল বিউটি ইন জেনারেল। একজন সুন্দরী রমণীর সৌন্দর্যকে মহিমান্বিত করার মাধ্যমে কবি সাধারণভাবে সকল সৌন্দর্যকে মহিমান্বিত করেছেন। ইনসাইড অফ এ বিউটিফুল পারসন মাস্ট অলসো বি বিউটিফুল। একজন সুন্দর মানুষের ভিতরটাও অবশ্যই সুন্দর হতে হবে। অ্যান্ড ইনার বিউটি ইজ এক্সপ্রেসড বাই দ্য আউটার অ্যাক্টিভিটিস সাচ এজ স্পিচ, স্মাইলস, ফেশিয়াল এক্সপ্রেশন, এটসেট্রা। আর ভিতরের সৌন্দর্য প্রকাশ পায় মানুষের বাহ্যিক কর্মকাণ্ডের মাধ্যমে, যেমন তার কথাবার্তা, হাসি, মুখের অভিব্যক্তি ইত্যাদি। পারফেক্ট কম্বিনেশন অফ ইনার অ্যান্ড আউটার বিউটি মেক্স এ পারসন রিয়েলি বিউটিফুল। বাহ্যিক আর আভ্যন্তরীণ সৌন্দর্যের সঠিক সমন্বয়ই একজন ব্যক্তিকে প্রকৃতভাবে সুন্দর করে তোলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আজকের আলোচনা। আশা করছি আলোচনাটি সবার অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।